আমরা ষষ্ঠ পর্বে চলে আসলাম। আমরা যেটা মিথ্যা মামলার ক্ষেত্রে আমরা দেখছিলাম 15 ধারা। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 16 ধারা। মনোযোগ দেন। এই আমরা ওখানেও কিন্তু পড়ে আসছি, প্রত্যেকটা আইনেরই হচ্ছে বৈশিষ্ট্য রয়েছে। প্রত্যেকটা আইনের আলাদা আলাদা ক্যারেক্টার সাইটিস অথবা সিলিয়েন্ট ফিচার ফিচার বলে যেটা করা হয়। এই আইনটি ধরনটা কি? আমরা যখন ফৌজদারি কার্যবিধি পড়বো তফসিলে যেয়ে পড়বো, যেটা এটা কি জামিনযোগ্য, এটা কি অজামিনযোগ্য, এটা কি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, এই ধরনের তফসিলে আমরা চতুর্থ তফসিলে আমরা যা পড়বো। একটা পুরো যখন আমরা দেখবো ওখানে কিছু কিছু তফসিল আমাদের মুখস্থ করা লাগবে। পাঁচটি তফসিল আমাদের 4টি তফসিল কার্যকর। আচ্ছা, তাহলে আমরা এই এখানে এই আইনে মানব পাচার প্রতিরোধ দমন আইন 2012 বলতেছে যে 16 ধারায় বলছে এটি হচ্ছে আমলযোগ্য, অবশ্যই আমলযোগ্য, কগনিজেবল এবং আপরযোগ্যতা। বাট দেখেন, এই আইনটি যদি এত বড় একটা আইন, মানব পাচার আইন, এত দেশ বিদেশ নিয়ে চলে আসছে, যেহেতু এটা নারীর সুরক্ষার কথা বিধান রয়েছে, নারীকে নিরাপত্তার বিধান অর্থে এটার আপরযোগ্যতায় রাখছে, কম্পাউন্ডেবল রাখছে। এত বড় একটা, আমি মনে করি এটা একটা সেন্সিটিভ এবং হাইলি সেন্সিটিভ মনে করি যে আমল যোগ্যতা, এটা হচ্ছে আপরযোগ্যতা, জামিন যোগ্যতা। দেখেন সবগুলাই ঠিক আছে, এটা দেখেন তো, আমার কনফিউশন লাগতেছে। সবগুলাই ঠিক আছে তো? আচ্ছা, এটা তো স্যার আমি পড়ছিলাম হচ্ছে আমলযোগ্য, অজামিনযোগ্য ও আপসযোগ্য। দেখেন তো এটা তাহলে কোথা থেকে আসলো। আমার তো, ও আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাইট, এখানে ঠিক আছে। অপরাধের ধরনটা এখানে ঠিক আছে 16, বাট ভিতরে কে বলছে? ঠিক আছে, যে এই আইনের অধীনে অপরাধ সমূহ আমলযোগ্য, অজামিনযোগ্য ও আপরযোগ্য। দেখেন ভিতরে বলা আছে, যেটা হচ্ছে কগনিজেবল, নন বেলেবল নন কম্পাউন্ডেবল, যেটা বললাম আর কি, নিচে আছে ভিতরে। এটা জাস্ট হেডলাইন লিখছে। এখানে, জামিনযোগ্যই দেওয়া আছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাট এখানে বলছে এই আইনের অধীনে অপরাধ সমূহ, অপরাধগুলো। যদি হেডলাইন বলছে আমলযোগ্য, আপরযোগ্য, যেমন ইজি, কিন্তু পরীক্ষা বলছে এই আইনের অধীন হবে অবশ্যই আমলযোগ্য, অজামিনযোগ্য, অপরযোগ্য। এটা এটা জাস্ট এই এই ধরনের যেগুলা আছে, এই 4-5টা বা 6-7টা, এগুলা এমসিকিউ সুন্দর এগুলা আসবে। এগুলা পরীক্ষা আগ পর্যন্ত প্যাস লাগে। তদন্তের টাইম প্রেয়ার যে বর্ধিত সময় সেটা মনে থাকে না। এগুলা যেগুলো মনে থাকে না, এগুলো বুঝে যে কর্তৃপক্ষ যে কোনগুলো থেকে দিব। তাহলে এই 16 ধারা আমরা দেখলাম যে এটি হচ্ছে আমলযোগ্য, অজামিনযোগ্য, অপরযোগ্য, সবগুলাই। এই আইনের সবগুলাই, তা আমলযোগ্য, তা আমলের অযোগ্য না, আমলযোগ্য আর আমলের জামিনযোগ্য ও অপরযোগ্য যেটা। তাহলে এই আইনের অধীন অপরাধী চিহ্নিত বা অপরাধ বিবেচিত সেগুলোর আমলযোগ্যতাটা কিরূপ হবে? অবশ্যই এখানে যেটা হচ্ছে আমলযোগ্য, ও আমলযোগ্য, আংশিক, জানার প্রয়োজন হয়, শুধু আমলযোগ্য। এই আইনের অধীন অপারেশন আমলযোগ্যতা কম্পাউন্ডেবল, জামিনযোগ্যতা বেলেবল কিরূপ হবে? বিপরীত, বিপরীত হবে। তাহলে বিপরীতটা কি? ও আপরযোগ্য এবং অজামিনযোগ্য, মানে হচ্ছে ওখানে যা আছে তার বিপরীত আর কি। এখানে মনোযোগ দেন, ভেরি ইম্পর্টেন্ট। অভিযোগ দায়ের ও তদন্ত 17 দ্বারা, আমরা 17-18 মধ্যে দেখি, আরো কয়েক নিব অনেকেই। অভিযোগ দায়ের, দায়ের কে করবে? অভিযোগ দায়ের কি পুলিশ করবে? ভিকটিম যেহেতু থাকবে, আবেদনকারী যেহেতু থাকবে, অবশ্যই অভিযোগ দায়ের করতে পারবে। এটা অবশ্যই থানা মামলা হবে। এই মানব পাচার আইনে কিন্তু অভিযোগ দায়ের করতে পারবে যে কোনো ব্যক্তি। তাহলে তদন্ত কে করবে? তদন্ত কে করবে? তদন্ত, এর এই তদন্ত করবে কে? পুলিশ যে কোনো যে তদন্ত করে দিবে, এটার মূলত তদন্ত কার্যক্ষমতা তো কোর্ট মামলা পরিচালনা করবে, তাই নয় কি? এটার জন্য কোর্ট মামলা পরিচালনা করার জন্য এক বা একাধিক নিয়োগ করবে, আদালতে প্রসিকিউটর নিয়োগ করবে। এটা রাষ্ট্রপক্ষ বিশেষ প্রসিকিউটর বলা হয়, বিশেষ প্রসিকিউটর, হ্যাঁ এটা আমরা পাবো আর কি। তাহলে আমরা 16 দ্বারা আমরা কি বললাম যে এই আইনের বৈশিষ্ট্যটা কি, এই আইনের ধরনটা কি। এখন 17 দ্বারা হেডলাইন হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং সেকশন হচ্ছে অভিযোগ দায়ের এবং তদন্ত। মনোযোগ দেন, এখানে যতটুকু বলা আছে 3টা অপশন বলা রয়েছে। এটাকে একটু যদি আমরা একটু মনে রাখতে চাই। হ্যাঁ, যে এটা কই গেল, প্রশ্ন টশ্ন রাখি দিব। আচ্ছা, এটা তেমন খালি এমসিকিউ, এটা রিজনিং কিছু নয়। যাক, অভিযোগ দায়ের ও তদন্ত। তাহলে কি হলে, যে আইনের অধীনে যদি অপরাধ সংঘটিত হয়, পুলিশ অফিসার বা পুলিশ অথবা ট্রাইব্যুনালের নিকট যদি উক্ত অপরাধ সঙ্গে অভিযোগ দায়ের করা হয়, পুলিশ এই ধরনের অভিযোগ কি করবে? আনয়নকারী ব্যক্তিকে তার অবশ্যই যিনি বললাম যে যে মামলার ভিকটিম হলো, তাকে অবশ্যই নিরাপত্তা প্রদান করবে তদন্তকে আইনি কার্যধারার কারণে। অবশ্যই খেয়াল রাখবেন, এখানে একটা জিনিস বলছে এই আইনে, যে আইনি কার্যধারার কারণে প্রয়োজন না হলে তার নাম পরিচয় গোপন রাখা হবে। এটা খুব সুন্দর একটা কথা, অভিযোগ দায়ের করা কিন্তু কারণ এটার একটা সুরক্ষার বিষয় থাকে। আমরা যেরকম ওই যে পারে আমরা যে শিশু আইন এবং নারী শিশু বলছি যে ভিকটিমের নাম ঠিকানা পরিচয় প্রকাশ করা যাবে না, সংবাদপত্র দেওয়া যাবে না, একটা বিধি নিষেধ রয়েছে পড়ছি না? এখানে বলছে যে প্রয়োজন, অন্যরূপ প্রয়োজন যদি না হয় তার নাম পরিচয় গোপন রাখা হবে। আর এই এই যদি মামলা পরিচালনা করার জন্য অবশ্যই এক বা একাধিক বলছে যে রাষ্ট্রপক্ষ, যে আইনজীবী থাকবে, রাষ্ট্রপক্ষ সরকারি উকিল, বিশেষ প্রসিকিউটর নিয়োগ করতে পারবে, এটা সরকারি উকিল যেটা। আর এটা কি,
যদি এই ধরনের যদি প্রসিকিউটরের বিরুদ্ধে দায়িত্ব গুরুতর, দেখেন তিনি মনোযোগ দেন, যে বিশেষ প্রসিকিউটর, অন্যান্য তো প্রসিকিউটর নিয়োগ করলেন, কিন্তু এই আইনে বলছে বিশেষ প্রসিকিউটর। কোনো কারণে যদি এই বিশেষ প্রসিকিউটর যা থাকে, যদি ব্যক্তির দায়িত্বে গুরুতর অবহেলার কারণে যদি সরকার নিকট দাখিল করলে, এবং এই অবশ্যই যে কোনো সময় যে এই দায়িত্ব অবহেলার কারণে প্রতিবেদন সরকার নিকটে দাখিল করবে, এবং উক্ত সরকার কি করবে, এবং তো সরকার উক্ত প্রসিকিউটরকে যে কোনো সময় অপসারণ প্রতিস্থাপন করতে পারে। এটা জাস্ট একটা এমসিকিউ, এখানে রিটার্নের কোনো কিছু নাই। একটু যেগুলো পড়ে আসছে আগে, যেগুলো পড়ছে প্রথম থেকে, এগুলো হচ্ছে রিটার্নের দিকে, আর এখানে এটা হচ্ছে এমসিকিউ, দেখবেন এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট নাই। তাহলে এই আইনের অধীনে অপর সংগঠনকে অভিযোগ দায়ের করার সময় অভিযোগকারী ব্যক্তির পরিচয় পুলিশ কি করবে? অবশ্যই এটা এখানে একটা এমসিকিউ, যে গোপন রাখবে যদি অন্য কোনো প্রয়োজন না থাকে, চেষ্টা করবে গোপন রাখার জন্য, বলা আইনে যদি বলা রয়েছে। আর ট্রাইব্যুনাল অভিযোগ মামলা পরিচালক প্রসিকিউটরের অধিকার কাদের রয়েছে? ট্রাইব্যুনালকে অভিযোগ মামলা পরিচালনা বিশেষ প্রসিকিউটর নিয়োগ করার অধিকার রয়েছে কাদের? একমাত্র সরকারের রয়েছে, যে এটা মামলার মেরিট অনুযায়ী সেটা নিয়োগ করবে। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা 13 দেখলাম, কি 13, 14, 15, 16, 17 বলেন, একজন বলেন, আজিজুল বলো। 13, 14, 15, 16, 17 বলো। স্যার, তেরো হুম। তেরো ধারা হলো যে প্রতিটা প্রতিটা উদ্দেশ্যে আহ্বান 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 জানাবেন দণ্ড। আর হুম। 14 ধারা হলো 14 ধারা হলো ভিকটিম 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 এবং ভিকটিম বা মামলার সাক্ষীকে হুমকি প্রদানের দণ্ড আর কি স্যার। আর আচ্ছা। 15 ধারা হলো মিথ্যা মামলা ও মিথ্যা অভিযোগ অভিযোগ দায়ের করার শাস্তি। গুড। আর ষোলো ধারা হলো অপরাধের আমলযোগ্যতা, জামিনযোগ্যতা, আপসযোগ্যতা ভেরি গুড। আর কি। আর 17। 17 ধারা হলো 17 ধারা হলো দায়ের গুড। অভিযোগ দায়ের এবং হলো যে অভিযোগ পুলিশ আচ্ছা। পরিচয় প্রয়োজন ভেদে পুলিশ পরিচয় গোপন রাখবে। গুড। অর্থাৎ অপরাধের তদন্ত বিচার, অপরাধ তদন্ত, যেটা হচ্ছে অপরাধ তদন্ত, যেটা এই, অভিযোগ দায়ের আর তদন্ত, এটা বলে অপরাধ অভিযোগ দায়ের আর তদন্ত। আচ্ছা, আপনি আজিজুল, আপনি ক্লাস শেষ করে আমাকে ফোন দিবেন। ক্লাস শেষ করে আপনি ফোন দিবেন, সবাই এমনি নর্মালি ক্লাস শেষ করে আমার সাথে একটু কথা ঠিক আছে। বলবেন। এখন আসেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এআইন এর সাথে অনেক দ্বারা কানেক্টেড রয়েছে, এবং এই দ্বারা 18 দ্বারা স্যার মাদকের কল দ্রব্য। কি সবাই দিব? না না, শুধু আজিজুল দিবি, যাকে বলছি আজিজুল, শুধু অপরাধ সংগঠনের ক্ষেত্রে আইনগত অনুমান, মনোযোগ দেন, এটার হেড, এই হেডলাইনটা কে বলতে পারবেন আমাকে? এইটুক বুঝান, এটা হলো মূল কথা, যদি এইটুক বুঝতে পারেন বুঝবেন। অপরাধ সংগঠনের ক্ষেত্রে আইনগত অনুমান, অনুমানটা কি? কে অনুমান করবে, কেন করবে, এর বিপরীত প্রমাণ না হলে কি বোঝা যাবে, এই কথার মানেটা কি? যে এই আইন এবং মাদকও আছে এবং অন্যান্য আইনও আছে। অপরাধ সংগঠনের ক্ষেত্রে 18 দ্বারা, মনোযোগ দেন, কথাটা বুঝেন, ধারাটা বুঝেন নাকি মাথায় নেন। অপরাধ সংগঠন হইলো আইনগত, যে কি এমন কথা আছে, অনুমান আছে, যেটা দেখে বুঝবে যে এই অপরাধী। আমাকে বোঝান, এটা একজন বলেন, কে বলবেন? অপরাধ সংগঠনের ক্ষেত্রে আইনগত অনুমান কি বোঝায়, একটা উদাহরণ দিতে পারেন? কে এটার মানেটা কি বলতে পারবেন? এটার মানে যদি বলতে পারেন তাহলে হয়ে যাবে, বলেন কে বলতে পারবেন? এটা কি স্যার বয়স বুঝাইছে নাকি 18? না, একজন বললো বয়স বুঝাইছে, আরেকজন, আর কেউ? আচ্ছা থাক, আমি বলি, সবাই একটু শুনেন, একটু আর সাইলেন্ট তিন থাকেন। ধারা যে স্যার, 3 ধারা যে উল্লেখ আছে স্যার, ওই যে তিন ধারা যে উল্লেখ আছে যে আচ্ছা আচ্ছা, মানব বুঝতে পাচারের পারছো। যে সংজ্ঞায় না যে না না, উল্লেখগুলো আসো, আছে। আস্তে আস্তে, তুমি মোটামুটি কাছাকাছি গেছো, আইজুল কাছাকাছি গেছে। আমি বলি, আমি এখন আজিজুলের বাসায় গেলাম, আজিজুল মিউট হয়ে যাও। আমি আজিজুলের বাসায় গেলাম, যা কি করলাম, ওই বাসায় দুইটা মেয়ে পাইলাম। মনোযোগ দেন, আজিজুল বলল এরা আমার পরিচিত। আমি একজন তদন্ত করে তল্লাশি করতে গিয়ে দেখলাম দুইজন মেয়ে পাইলাম, যেটা হচ্ছে মানব পাচারের সাথে সংশ্লিষ্ট, এবং এরা হচ্ছে যেটা আপনার 13 ধারার সাথে সংশ্লিষ্ট, অথবা ওই 12 ধারার সাথে সংশ্লিষ্ট, যেটাই হোক। এই, এখন আমি তাদেরকে পাইছি, এখন আজিজুলকে জিজ্ঞেস করলাম, ভাই এরা কারা? আপনি বললেন আমার আত্মীয়। ভালো কথা। আমি যখন যখন একটা কপি নিয়ে গেলাম, মামলার রেকর্ড করে বা একটা নিয়ে গেলাম অমুক অমুক এই বাসায়, তখন আপনি বললেন আপনার পরিচিত। কোথা থেকে আসছে? তারা স্যার আবার গ্রাম থেকে আসছে, তারা এই বাসায় বাসায় দীর্ঘদিন, কয়েকদিন ধরে আছে। এখন আপনি কিন্তু ভুলভাল বুঝাই দিলেন পুলিশকে। আমি কিন্তু মানব পাচারের নিয়ে গেলাম, যে মানব পাচার, তারা যে কোনো ভাবে এখানে পাচার হয়েছে, বা এখানে তারা 290 বা যে কোনো ব্যবসা ট্যাবসা করে। আমি কিন্তু চিহ্নিত করছি। এখন আমি চিহ্নিত করছি তারা মানব পাচারের সাথে সংশ্লিষ্ট, মানব পাচার বাবদ তারা, তারা হয়তো বা একজন ভিকটিম ধরনের নিয়ে এসেছে, তাদের সহায়তা করার জন্য তাদের এখানে রাখছে। আমি চিহ্নিত করছি মানব পাচারকারী হিসেবে, মানব পাচার হিসেবে তারা এখানে আছে। এখন সে যদি আজ যদি বলে স্যার না,
এটা এরা আসলে কেউ না, আমার আত্মীয় স্বজন, এরা এখানে আসছে কদিন ধরে থাকতেছে, খাইতেছে, চাকরি বা পরীক্ষা করে। যদি ভিন্নরূপ প্রমাণিত না হয়, যদি প্রমাণ করতে না পারেন যে আসলে তারা মানব পাচারের সাথে এর সাথে কোনো সংশ্লিষ্ট নাই, তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব আপনার। আর যদি প্রমাণিত না হয় তাহলে কি আপনি কি এর সাথে লাইবিলিটিস এর ভিতরে লাইবিলিটি হবেন আর কি। তাহলে বোঝা গেল কি যে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত করার দায়িত্ব হচ্ছে আমার, আর বিপরীত প্রমাণ করা, ভিন্নরূপ প্রমাণিত না হইলে এটা বিপরীত প্রমাণ করার দায়িত্ব হলো আপনার, যে এটা এরা মানব পাচার না, যদি এটা আপনার প্রমাণ করবেন। কিন্তু আমি কি করলাম, আইনগত অনুমান করলাম, চিহ্নিত করলাম যে এরা হচ্ছে অপরাধী। এটাই হচ্ছে অনুমান করতে পারবো আমি, কিন্তু অনুমানের উপরে তো কাজ করবো। আমার আইনগত অনুমান থাকবে না, আমার ভিত্তি থাকবে না। আমি যে অ্যারেস্ট করলাম, আমি ধরে নিয়ে আসলাম, এর অনুমান কি, এর আইনগত ভিত্তি কি, এই 18 ধারা। অর্থাৎ এখানে যেটা বলছে এই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তির হেফাজত হতে, আইজুলের বাসায় গেলাম তার হেফাজত হতে, অথবা তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, আপনি জানতেছেন, আপনি দেখতেছেন ডিরেক্টলি কোন স্থান হইতে মানব পাচার অপরাধ শিকার কোনো ব্যক্তিকে আপনি আশ্রয় দিলেন, বা অপরাধ অথবা মানব পাচার অপরাধ সংগঠনের কোনো ব্যক্তি কোনো কিছু উদ্ধার করা হলে, কোনো কিছু উদ্ধার করেছে মানব পাচার সংশ্লিষ্ট, পাসপোর্ট টাসপোর্ট বা অন্যান্য কোনো কিছু এর সাথে কানেক্টে যা যা থাকবে। এখন এই এই এই, যদি কোনো আপনাকে যদি যুক্তিসঙ্গত ভাবে আমার যদি সন্দেহ হয় আপনাকে যে হ্যাঁ আপনি এর সাথে সহায়তাকারী বা পাচারকারী হিসেবে আপনি জড়িত, তাহলে কি করবেন? যদি আমি ভিকটিম বা মানব ভিকটিম কর্তৃক, বা আমি ভিকটিম যদি বলে চিহ্নিত করে যে মানব পাচারকারী হিসেবে চিহ্নিত হন, তবে তিনি ভিন্নরূপ প্রমাণিত না হলে তাহলে অবশ্যই তিনি মানব পাচার, আপনি আজিজুল যিনি আছেন, মানব পাচার অপরাধ সংগঠন করছেন বলে অনুমান করা হবে। আমি যদি বলি আপনি করছেন, আপনি বলবেন না আমি করিনি, তাহলে প্রমাণ করেন। আমরা মাদক ধরতে যাই, বিভিন্ন অপরাধ ধরতে যাই, বলে না স্যার স্যার আমি করিনি। আমি আইনগত অনুমান রয়েছে, দেখি মানব পাচার আইনের একটা অনুমান রয়েছে যে আমি অনুমান করলাম আপনি অপরাধটা করছেন। আমি যদি অনুমান না করি, আমি যদি সাসপেক্ট না করি, সন্দেহ করি, তাহলে আমি কাজ করে হবে। এটাই বলছে, আইনগত একটা দিক দিয়ে দিচ্ছে যে অপরাধ সংগঠনের ক্ষেত্রে, অপরাধ সংগঠন অপরাধটা হয়েছে, এই ক্ষেত্রে আইনগত আমার অনুমান বলা হয়েছে 18 ধারা। এখন বলেন কে বুঝেন নাই, কে বুঝেন নাই? খুব ইম্পর্টেন্ট একটা ধারা, রিটেনের প্রশ্ন এটা, এটা বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসে। সবাই বুঝতে পারছেন যে অপরাধ সংগঠনে আইনগত অনুমান করতে পারবেন কত ধারায় মানব পাচার আইনে? স্যার কারণ এ জাতীয় একটা প্রশ্ন যদি বলতেন তাহলে আচ্ছা আরেকটু বুঝতে আচ্ছা, পারতাম এখন ক্লিয়ারলি। আসি একটা উদাহরণ দিই। ধরা যাক পুলিশ ধরা যাক পুলিশ একটি বাড়িতে তল্লাশি চালায়। ওই বাড়িতে মানব পাচার শিকার একজন ব্যক্তি, মানব পাচার শিকার একজন রয়েছে, একজন ভিকটিম, এবং পাচারের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী পাওয়া গেছে। And বাড়ির মালিক ও উপস্থিত ব্যক্তি ভিকটিম কর্তৃক মানব পাচার হিসেবে চিহ্নিত হয়। তার মানে আমি যখন একটা বাসা, যেমন রাজু আপনারা যদি তল্লাশি গুলা করেন, যখন আপনি অস্ত্র পান, আসলে একজন আসামিকে পান, যদি বলেন যে অজয় বলে যে অস্ত্র আমার না, এই অস্ত্র অন্যজনের, তাহলে সে বলবে অন্যজন অস্ত্র আপনাকে, অথবা আপনি অন্যজন অস্ত্র আপনি বৈধভাবে কিনছেন, আপনি লাইসেন্স দেখেন। যদি ভিন্ন প্রমাণিত প্রমাণ না করতে হলে আলাদা কথা। তাহলে আপনি যে ওখানে তল্লাশি চালায় যদি কাউকে যদি পান বা সামগ্রী উদ্ধার করেন, এই যে তার আইনগত অনুমানটা আপনি করলেন, এটা চিহ্নিত করলেন, এটা সরকারিভাবে ধরে নেওয়া হলো। অর্থাৎ এই এই একটা কি বলে এটাকে, এই আইন অনুযায়ী মানব পাচার অপরাধ সংগঠনকারী হিসেবে অনুমান করলেন যতক্ষণ না পর্যন্ত ভিন্নরূপ প্রমাণিত হয়। এই পদ্ধতি সে যদি প্রমাণ করতে যে পর্যন্ত না পারবে যে আমি দোষী নয় বা আমি দোষী নয়, এটা প্রমাণ করা তার দায়িত্ব। আর প্রমাণ না করলে আপনি তো তার ধরে নিয়ে যাবেন যে চলেন। এখন যে বলে জুয়া তার মানে খেলার কথা, যদি বলে কেউ যদি বলে স্যার আমি দাঁড়াইছি স্যার, আমি খেলি নাই স্যার, এটা কি গ্রহণযোগ্য? ইট ইজ তার মানে অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, তার মানে নয় ভিন্নরূপ ধারা। প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির, যে অপরাধ থেকে মুক্ত পেতে চায় সেই রাইট, ব্যক্তির। রাইট, কিন্তু আমি চিহ্নিত করে ফেলবো, আমি ভিকটিম করতে অথবা আমি চিহ্নিত করলাম যে আসলে সে অপরাধী। হ্যাঁ। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কে কি বলতে চাচ্ছেন বলেন। ক্লিয়ার সবার এখন এই ধারাটা? এখন দেখি এমসিকিউ দেখি, কোন পরিস্থিতিতে একটি একটি ব্যক্তিকে মানব পাচার অপরাধ সংগঠনকারী হিসেবে অনুমান করা যাবে? কোন পরিস্থিতিতে? যদি সে কি যদি সে উদ্ধারকৃত ভিকটিম কর্তৃক মানব পাচার হিসেবে চিহ্নিত হয়। এই অনুমান করা যাবে তখনই যে মানব পাচার হিসেবে, যখন সে ভিকটিম কর্তৃক মানব পাচার হিসেবে চিহ্নিত হয়। এটা হলো মেইন কথা, যে চিহ্নিতের কথা বলছিলাম। তারপর প্রশ্ন 2, এই আইনের অনুমান করার জন্য কোন প্রমাণের প্রয়োজন নেই? কারণ কি? এটার মানে কি যে এই আইনে অনুযায়ী অনুমান করার প্রয়োজন নেই, তাহলে ভিন্নরূপ প্রমাণিত হয়। ভিন্নরূপ প্রমাণিত আপনারা যখন মেইন বইটা পড়বেন দেখবেন, যদি কোনো ব্যক্তি তার হেফাজতে বা তত্ত্বাবধান থাকা স্থানে মানব পাচার শিকার ব্যক্তি বা প্রমাণ পাওয়া যায়,
তখন সে কি ধারা অনুসরণ যোগ্য? দেখেন একটা সুন্দর একটা কথা বলছে, যদি কোনো ব্যক্তি তার হেফাজতে বা তত্ত্বাবধানে থাকা কোনো মানব পাচারের শিকার ব্যক্তি বা প্রমাণ পাওয়া যায়, তাহলে সে কি ধারা অনুসারে হবে, অনুমানযোগ্য হবে? মানব পাচার হিসেবে, সংগঠনকারী হিসেবে প্রমাণ হবে। এটাই হচ্ছে কথা, এটা বুঝলে বোঝার কথা। 4, কোনো ব্যক্তিকে মানব পাচারের জন্য অনুমানযোগ্য বলা হবে না, বলা হবে না। কি বলা হবে না? কারণ কি? যদি কই রাখলাম এটা, যদি সে ভিকটিম এই যে, কর্তৃক চিহ্নিত না হয় যদি স্যার, সে victim কর্তৃক বা চিহ্নিত না কোনো হয়, অন্য প্রমাণ না প্রমাণ না হয়। থাকে। হ্যাঁ, রাইট, দেখছেন একটু ঘুরাই দিয়েছে, বিপরীত ঘুরাই দেওয়া হয়েছে। পাস, এই আইন ধারার অনুমান, এই ধারার অনুমান কোন কোন অবস্থায় বাতিল হতে পারে? কোন অবস্থায় বাতিল হবে যে এই ধারাটা বাতিল হয়ে যাবে? 18 ধারা। সে যদি আদালত যদি ভিন্ন প্রমাণিত হয়, আদালতে গিয়ে যদি আমি ধরে নিলাম সে বাতিল করতে পারে, আদালত যে প্রমাণ হয়েছে ভিন্ন রূপ প্রমাণ করতে পারে, কারণ তার লয়ার থাকবে, ডিফেন্স লয়ার থাকবে না, যে স্যার আসলে স্যার অপরাধ নেই, সে এর সাথে কোনোভাবে যায় না স্যার, সে ছিলই না স্যার, আমাকে প্রতিপক্ষে এইভাবে ফাঁসানো হয়েছে স্যার, আমার আসামিকে জোরপূর্বক মামলায় ঢুকানো হয়েছে, দেখেন স্যার সে ছিল ইন্ডিয়া, সে ছিল পাকিস্তান, বিভিন্ন দ্বারা তার অজুহাত নিয়ে তারা মামলাকে করেছে, কিন্তু প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ভিকটিম। আপনি তো তদন্ত করে দিছেনি, আপনার প্রমাণ করার জন্য গ্রাউন্ড তৈরি করে দিছেনি, ওটা পরবর্তী কার্যক্রম, উদাহরণ দেখলাম। আচ্ছা আচ্ছা, আইনগত অনুমানটা কি? এই ব্যক্তিকে মানব পাচার অপরাধ সংগ্রহ হিসেবে অনুমান করা যাবে যত না ভিন্ন, এটা আমরা দেখলাম। ক্লিয়ার হয়েছে এখন সবার 18 ধারাটা? অনেকে তো চলে গেছে 2-3 জন। এখন হচ্ছে 19-20টা মনে হয় আমরা এখন পড়লে মনে হয় অনেকে প্যাস লাগবে। 19-20টা রিটেনের আমি কালকে আলোচনা করবো। 19-20টা আমি নিতে চাচ্ছি না, খুবই জরুরি, এবং এই দুটো পরীক্ষা আসলে গতবার যারা পরীক্ষা দিয়েছে 25 সালে এখান থেকে প্রশ্ন আসছে 20 ধারা থেকে, যে পুলিশের যে দায়িত্ব কর্তব্য, যে মানব পাচারের তার দায়িত্ব কর্তব্যগুলো কি কি, যেটা প্রোঅ্যাক্টিভ তল্লাশি, এই ধারাটা খুব সুন্দরভাবে আলোচনা করা আছে। কালকে আমরা ফার্স্ট টাইম আলোচনা করবো, তাহলে মোটামুটি মাথায় ঢুকবে সবাই। 19-20 লিখিত যেহেতু প্রশ্ন, আমরা আমরা আগাবো না, আমরা যেগুলো আলোচনা করছি এগুলো একটু আমরা ডিসকাশন করবো সবার মাঝে। বুঝতে পারছেন জিলু ভাই? না, এই দুটা খুবই ইম্পর্টেন্ট ধারা রিটেনের জন্য, কারণ এতক্ষণ যা বকবক করলাম আসলে এমসিকিউ, 18টা রিটেনের। জি স্যার। আর এখন যে আলোচনা করে সবাই গুলাই ফেলবে, পুরোটাই গুলাই ফেলবে, কারণ তল্লাশির কথা রয়েছে, কিছু কিছু টিমের কথা রয়েছে, মনিটরিং সেল বলা রয়েছে, এগুলো আবার শব্দটা বুঝবে না। এই জন্য আমরা কালকে আলোচনা করবো এই পদ্ধতি।